কেমন হবে নিরপেক্ষ নির্বাচনী প্রশাসন শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম আবদুল্লাহ। দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটতে চলেছে। আওয়ামী লীগ মুক্ত মাঠ রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের মধ্যে নতুন করে বোঝাপড়ার মধ্য দিয়ে রাজনৈতিক সমীকরণ বদলের আভাস মিলছে। মধ্যম ও পেছনের সারির রাজনৈতিক দলগুলো নতুন করে অবহেলা, অনাদরের শঙ্কা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি জামায়াতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দলগুলো কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। দুই তরফা থেকেই তারা বেশ কদর পাচ্ছিল। গত সপ্তাহে বিলাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের পর রাজনৈতিক দৃশ্যপট বদলাতে শুরু করেছে। নির্বাচনের সময় ও সংস্কারের পরিধি প্রশ্নে আসন্ন নির্বাচন ও ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটি দল ভিন্ন মেরুতে ছিল। বিলাতি মিট তাদের অনেকটাই কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। আগের অবস্থান বদল করে জামায়াত এখন ২৪-এর মধ্য ফেব্রুয়ারির আগেই নির্বাচন চায়, রমজানের আগে ভোট চায়। আগামী রমজান শুরু হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহান্তে। এছাড়া শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার কুমিল্লায় এক অনুষ্ঠানে জানান দিয়েছেন, জাতীয় ইস্যুতে বিএনপি ও জামায়াত একসঙ্গে থাকবে। আবার বিএনপিও ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে। এসবই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে প্রত্যাশিত ঐক্যের সুঘ্রাণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদিও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনায়কদের সঙ্গে বিএনপির দূরত্ব ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। শনিবারের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রায় অভিন্ন শিরোনামে প্রকাশিত খবরে জানা গেছে, বিএনপি সরকারের উপর চাপ বাড়াবে। মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ের জন্য এ চাপ বাড়ানো হবে বলে প্রতিবেদনগুলোয় উল্লেখ করা হয়। অবশ্য এটি কোনো নতুন খবর নয়। দ্রুত নির্বাচনের পথে যেতে ডক্টর ইউনূস সরকারকে বরাবরই চাপে রেখেছে বিএনপি। এখন ডিসেম্বর কাট অফ জানান দিয়ে ভোট আদায়ে হার্ড লাইনের আভাস দিয়েছে মাত্র। এদিকে নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট হওয়ার জন্য বিএনপি যেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে খুবই অসন্তুষ্টি জানালো, সেদিনই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে সরকারের প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বলেছে, এ প্রশাসন নিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে ধরনের নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা তাও দলটি ভেবে দেখবে বলে উল্লেখ করেন তিনি। আবার শুক্রবার একটি সংবাদ মাধ্যমকে এনসিপির আরেক শীর্ষ নেত্রী সামান্তা ইসলাম বলেছেন, শুধু প্রশাসন নয়, পুরো অন্তর্বর্তী সরকারই বিএনপির হয়ে কাজ করছে। এ ধরনের সুস্পষ্ট ও সরাসরি অভিযোগ এটিই প্রথম। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের গঠিত দলটির নেতারা বরাবরই সংস্কারে গুরুত্ব দিয়ে মৌলিক পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চাইছেন। তারা আরও বলছেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রধান ক্ষমতা কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক। এ ব্যবস্থা সংবিধানের মাধ্যমে সমর্থিত হওয়ার কারণেই শেখ হাসিনার সরকার দুর্বিনীত ও ফ্যাসিবাদী হয়ে উঠতে পেরেছিল। ফলে কোনো বড় রাজনৈতিক দল যদি রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকেন্দ্রিক সংস্কারে বিরোধিতা করে, অন্য সব সংস্কারে রাজিও হয়, তাতে জুলাই অভ্যুত্থানে আত্মদান বৃথা যাবে এবং জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। মৌলিক সংস্কার বলতে এনসিপির শীর্ষ নেতাদের অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কিছু প্রস্তাবের কথা বলছেন। সব প্রস্তাবই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সঙ্গে যুক্ত। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হওয়ার সুযোগ বন্ধ করা, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালনের সুযোগ, সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধি সহ জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে সংসদীয় আসন ও উচ্চকক্ষ আনুপাতিক ভোটভিত্তিক নির্বাচনের ব্যবস্থা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার।
এনসিপি বলছে জুলাই ২৪-এর আন্দোলনে অনেক স্বপ্ন নিয়ে ছাত্র জনতার রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো জুলাই হত্যার বিচার পাননি তারা। ছাত্র জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। দেশটাকে স্বপ্নের মতো সাজানোর সুযোগ এসেছে, কিন্তু একটি রাজনৈতিক দল নির্বাচনে জোর দিয়ে সংস্কার কাজ ব্যাহত করতে চাচ্ছে, কিন্তু দেশের মানুষ সেটি চান না। প্রশাসনে বিএনপির নিয়ন্ত্রণ ও প্রভাব নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার অভিযোগের সত্যতা ও যথার্থতা নিয়েও কানাঘুষা চলছে। বিএনপির তরফেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে। এটা সত্য, গত ১৬ বছরে প্রশাসনকে এতটাই দলীয়করণ করা হয়েছে যে মোটামুটি পেশাদারিত্ব বা নিরপেক্ষতা আশা করা যায় এমন কর্মকর্তার সংখ্যাও একেবারেই হাতে গোনা। চাইলেই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের অনুগত কর্মকর্তাদের সরিয়ে উপযুক্ত বিকল্প কর্মকর্তা দেওয়া যাচ্ছে না। গত ৮ মাসে অন্তর্বর্তী সরকারের ভেতরে এ নিয়ে বিস্তর আলোচনা পর্যালোচনা হয়েছে। আওয়ামী দলবাজ বা অনুগত কর্মকর্তা সরিয়ে যাদের বিবেচনায় নেওয়া যায় তারা কোনো না কোনোভাবে বিএনপি ঘনিষ্ঠ বা দলটির প্রতি অনুগত হিসেবে পরিচিত। ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে যেখানেই কর্মকর্তা বদল করা হয়েছে সেখানে বিএনপি সুবিধা পেয়েছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রায় নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে এমন বদ্ধমূল ধারণার কারণে সুবিধাবাদী চরিত্রের আমলারা ইতোমধ্যেই বিএনপির বিভিন্ন পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করেছেন। অনেকে গুরুত্বপূর্ণ পদ বাগাতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের শরণাপন্ন হয়েছেন এবং এখনও হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে জনপ্রশাসন কার হাতে থাকবে এমন ধারণার ভিত্তিতে এক শ্রেণীর সুযোগ সন্ধানী আমলা সুসম্পর্ক গড়তে মরিয়া ভূমিকায় রয়েছেন। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার শপথ গ্রহণের আগেই বিএনপির নেতৃত্বে পছন্দ ও প্রত্যাশা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পদায়ন হয়েছে। সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তাদের প্রায় সবাই অরাজনৈতিক ব্যক্তি হওয়ায় প্রশাসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে পরামর্শ নিতে হয়েছে। জাতীয় পার্টির ৯ বছরের শাসন বাদ দিলে স্বাধীন বাংলাদেশের বেশিরভাগ সময় আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় ছিল। ফলে প্রশাসন মোটা দাগে দুই আদর্শে বিভক্ত। কিছু ব্যতিক্রম ছাড়া কোনো সরকারের সময় কারা বিসিএস ক্যাডারে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তারা সংশ্লিষ্টদের নখদর্পণে। ফলে আওয়ামী লীগের বিকল্প খুঁজতে গেলেই বিএনপি ঘনিষ্ঠ ছাড়া অপশন নেই বললেই চলে। বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেশিরভাগ জেলার দায়িত্বে থাকবেন ২০০৮ সালে 1-11 সরকারের সময় নিয়োগ পাওয়া কর্মকর্তারা। সংস্কারের মাধ্যমে অন্যরকম সিদ্ধান্ত না হলে আগামী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারদের বড় একটা অংশ হবেন ২৭তম ব্যাচের কর্মকর্তারা। এছাড়া অন্য সময় নিয়োগ পাওয়া ২টি ব্যাচের কর্মকর্তারাও থাকতে পারেন কিছু জেলায়। তবে ডিসি, এসপির পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে যারা থাকবেন তারা সবাই শেখ হাসিনার সরকারের সময় নিয়োগপ্রাপ্ত। এক্ষেত্রে বিকল্প নেই বললেই চলে। আগামী নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজানোর কাজ শুরু হয়েছে। জেলার সার্বিক অবস্থা বুঝে নিতে আগেভাগেই পদায়নের কথা ভাবা হচ্ছে। যারা নির্বাচন দেখভালের দায়িত্বে থাকবেন এমন কর্মকর্তাদের ব্যক্তিগত, পারিবারিক তথ্যসহ বিভিন্ন তথ্য যাচাই বাছাই চলছে। বিশেষ করে সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের পদায়নের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ২ মাস সময় নিয়ে ২৫ ও ২৭তম ব্যাচের সাক্ষাৎকার শেষ করেছে। ২৮তম ব্যাচের সাক্ষাৎকার শুরু হয়নি। জানা যাচ্ছে সংসদ নির্বাচনের বিভিন্ন জেলায় প্রশাসনে ডিসি ও আইনশৃঙ্খলার এসপির দায়িত্বে বেশিরভাগ থাকবেন ২৭তম ব্যাচের কর্মকর্তারা। ২০০৮ সালে 1-11 সরকারের সময় নভেম্বর মাসে ওই ব্যাচের কর্মকর্তারা যোগ দিয়েছিলেন চাকরিতে। ২৭ ব্যাচের কর্মকর্তাদের নিয়েও কিছুটা বিতর্কের জায়গা রয়েছে। বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগমের সময় প্রথম ভাইবা দিয়ে উত্তীর্ণদের বিরুদ্ধে দলীয় অভিযোগ তুলে সেটি বাতিল করে মঈন ফখরুদ্দিন সরকার। তাদের নিয়োগকৃত ডক্টর সাদাত হোসাইন পিএসসির চেয়ারম্যান থাকাকালে ২৭তম ব্যাচ আবারও দ্বিতীয় ভাইবা দিয়ে নিয়োগ পান। বর্তমানে ২৭তম ব্যাচের ১৩ কর্মকর্তা ডিসির দায়িত্বে আছেন। এছাড়া বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে আছেন ১৭ কর্মকর্তা। এর বাইরে ২৫তম ব্যাচের কর্মকর্তারাও আছেন, যারা ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় নিয়োগ পাওয়া। প্রশাসন ঢেলে সাজানো নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও স্বস্তির জায়গায় পৌঁছাতে পারেনি। প্রায় অভিযোগ আসছে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনও বহাল আছেন এবং পোস্টিংও পাচ্ছেন। মূলত দলবাজির তকমামুক্ত পেশাদার কর্মকর্তার সংকট রয়েছে প্রশাসনে। ফলে সরকার চাইলেই আওয়ামী অনুগত কর্মকর্তাদের পরিবর্তে দক্ষ ও পেশাদার কর্মকর্তা নিয়োগ দিতে পারছেন না। 16 বছরে প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এরই মধ্যে বিপুল সংখ্যক কর্মকর্তা অবসরেও চলে গেছেন। বঞ্চনার শিকার এসব কর্মকর্তার বিষয়টি পর্যালোচনার জন্য বর্তমান সরকার উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। গত বছর 16 সেপ্টেম্বর ওই কমিটি গঠন করা হয়। 2009 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করে কমিটি সুপারিশের ভিত্তিতে গত 10 ডিসেম্বর 764 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত হন আরও 776 কর্মকর্তা। তারা সবাই পদোন্নতির জন্য আবারও আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন ব্যাচের 4 শতাধিক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রয়েছেন। আবেদনে তারা একদিকে যেমন পদোন্নতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন, অপরদিকে গত ডিসেম্বর মাসে দেওয়া ভূতাপেক্ষ পদোন্নতির বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতির কথা উল্লেখ করেন। উল্লেখ করা বাহুল্য, নিরপেক্ষ নির্বাচনী প্রশাসন একটি আপেক্ষিক বিষয়। আমলাতন্ত্র হচ্ছে সূর্যমুখী ফুলের মতো ক্ষমতামুখী। বাংলাদেশের ইতিহাসে পুরোপুরি নিরপেক্ষ প্রশাসনের অধীনে কখনোই জাতীয় নির্বাচন করা সম্ভব হয়নি। প্রত্যেকটি নির্বাচনেই যে দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখা গেছে, নির্বাচনী প্রশাসন কমবেশি সে দলের দিকে ঝুঁকেছে বা তাদের সঙ্গে যোগাযোগ রেখে ভূমিকা রেখেছে। ক্ষমতা বান্ধব সুবিধা প্রত্যাশী আমলারা না চাইতেও ক্ষমতার সিঁড়িতে থাকা দলের প্রতি আনুগত্য দেখিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। ক্ষমতার দাবিদার দল হিসেবে বিএনপি যে সুযোগ লুফে নেবে, এটাই স্বাভাবিক। আমলা শ্রেণী মতলববাজি ও দলবাজিতে উদম হয়ে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যেন জলাঞ্জলি না দেয়, সেদিকে দৃষ্টি রাখা সংশ্লিষ্ট সবারই দায়িত্ব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।